আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সৈয়দুজ্জামান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান সময়ে একটা মহামারী চলছে। এই সময়ে সবাইকে ঘরে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, তাই আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং ঘরে থেকেই যেন তোমরা অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করতে পারো। আমি আজকে তোমাদেরকে পড়াবো MBA ইন ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার শেষ বর্ষের ইন্টারন্যাশনাল বিজনেস এই বিষয় বা কোর্সটির দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড বিজনেস অপরচুনিটিস, ব্যবসায়িক আন্তর্জাতিক ব্যবসায়ের পরিবেশ এবং ব্যবসায়িক সুযোগ সুবিধাসমূহ। এই অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। এটি দ্বিতীয় অধ্যায়। প্রথমে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে কথা বলবো। পরবর্তীতে আমি সেগুলির মধ্য থেকে যেগুলি একান্তই প্রয়োজন সেগুলি আমি আলোচনা করব। প্রথমেই আমি বলি, গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে ব্যবসায় পরিবেশ কি? হোয়াট ইজ বিজনেস এনভায়রনমেন্ট? ব্যবসায় পরিবেশের গুরুত্ব আলোচনা করা। ইম্পর্টেন্স অফ বিজনেস এনভায়রনমেন্ট। গ্লোবাল বা বিশ্বব্যাপী ব্যবসায়ী পরিবেশের গুরুত্ব আলোচনা করা। ইম্পর্টেন্স অফ গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট। গ্লোবাল বা বিশ্বব্যাপী ব্যবসায়ী পরিবেশের উপাদানসমূহ আলোচনা করা। এলিমেন্টস অর ফ্যাক্টরস অফ গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট। আন্তর্জাতিক ব্যবসায়ে অর্থনৈতিক পরিবেশের প্রভাবসমূহ আলোচনা করা। দ্য ইনফ্লুয়েন্স অফ ইকোনমিক এনভায়রনমেন্ট অন ইন্টারন্যাশনাল বিজনেস। ইকোলজিক্যাল পরিবেশ কি? হোয়াট ইজ ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট? শর্ট বিশ্লেষণ কি? হোয়াট ইজ শর্ট অ্যানালিসিস? স্বল্পোন্নত দেশ কি? হোয়াট ইজ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ? স্বল্পোন্নত দেশের সমস্যাগুলি আলোচনা করা। প্রবলেমস অফ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। স্বল্পোন্নত দেশের সমস্যাগুলি সমাধানের উপায় আলোচনা করো। ওয়েজ অফ সলভিং দ্য প্রবলেমস অফ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। আন্তর্জাতিক সংগঠনসমূহ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এগুলি হচ্ছে মূলত প্রধান প্রশ্নগুলি। আরও অন্যান্য প্রশ্নগুলি রয়েছে, তার মধ্যে থেকে এগুলি গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন আমি তোমাদেরকে আলোচনা করব বিজনেস এনভায়রনমেন্ট বা ব্যবসায় পরিবেশ কি। আমরা ব্যবসায় পরিবেশ সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে পরিবেশ কি সেটা আমাদের জানতে হবে, ব্যবসা কি সেটা আমাদের জানতে হবে, তার পরবর্তীতে আমরা ব্যবসায় পরিবেশ সম্পর্কে জানব। পরিবেশ কি? সাধারণভাবে পরিবেশ বলতে বোঝায় কোনো জায়গা বা অঞ্চলের চারপাশের অবস্থা যার মধ্যে মানুষ বসবাস করে এবং বেঁচে থাকে। ব্যবসা বলতে আমরা বুঝি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করাকেই ব্যবসা বলে থাকি। এখন আমরা দেখি ব্যবসায় পরিবেশ কি। যে পারস্পরিক অবস্থার মধ্যে ব্যবসায় কর্মকাণ্ড পরিচালিত হয় তাকে ব্যবসায়িক পরিবেশ বলে। ব্যবসায়িক পরিবেশ হচ্ছে এমন একটি পরিবেশ যার উপাদানগুলো সামগ্রিকভাবে কোনো ব্যবসায়ীকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে। বার্টল অ্যান্ড মার্টিনের মতে, an organization environment is an objective reality set of concrete conditions that the theoretically could be measured perfectly to give managers complete information। অর্থাৎ একটি সংগঠনের পরিবেশ হচ্ছে একটি উদ্দেশ্যভিত্তিক বাস্তবতা, একটি কঠিন অবস্থার চিত্র যা ব্যবস্থাপককে তথ্য প্রদানের জন্য তথ্যগতভাবে পরিপূর্ণরূপে পরিমাপ করা যায়। ব্যবসায় পরিবেশকে সংজ্ঞাগত বৈশিষ্ট্য আমরা বলতে পারি, ব্যবসায়ী পরিবেশ সমাজের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতে সহায়তা করে। এটি কতিপয় ব্যক্তি ও সংগঠনের জন্য শুধু নয়, এটি হচ্ছে একটি শক্তি এবং উপাদানের সমষ্টি। এটি ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে।
ব্যবসায়িক পরিবেশ প্রতিষ্ঠানের সুযোগ বা হুমকিও হতে পারে। পরিশেষে আমরা বলতে পারি, যেসব পারিপার্শ্বিক অবস্থা পক্ষ বা ব্যক্তিসমূহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের জীবন ও জীবিকার জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের উপর অনুকূল ও প্রতিকূল প্রভাব ফেলে তাকে ব্যবসায় পরিবেশ বলে। মূলত ব্যবসায় পরিবেশ হচ্ছে যে পরিবেশের মধ্যে মানুষ ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে এবং ব্যবসাকে প্রভাবিত করা হয়। ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে গেলে সকল ধরনের পরিবেশকে মাথায় রেখেই ব্যবসা বাণিজ্য কার্যক্রম সম্পাদন করতে হয়। আমরা দ্বিতীয় প্রশ্নতে আসি, ফ্যাক্টরস অফ গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট। ফ্যাক্টরস অফ গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট, বৈশ্বিক বা গ্লোবাল ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ আলোচনা করো। এই উপাদানগুলিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি: ফিজিক্যাল অর জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, ইকোনমিক্যাল এনভায়রনমেন্ট, সোশিও কালচারাল এনভায়রনমেন্ট, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, টেকনিক্যাল এনভায়রনমেন্ট, লিগাল এনভায়রনমেন্ট। এই মোট 6টি ভাগে আমরা ভাগ করেছি। এখন আমরা প্রথমেই দেখি ফিজিক্যাল অর জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট। পৃথিবীর সৃষ্টির জন্মলগ্ন থেকে যে পরিবেশের সৃষ্টি হয়েছে তাকে প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশের ভিন্নতার কারণে পৃথিবীর এক স্থান হতে অন্য স্থানে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটেছে। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে হচ্ছে ভৌগোলিক অবস্থান ও আয়তন, ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, নদ নদী, সমুদ্র সৈকত, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু, জনসংখ্যা ও জনবসতি, খনিজ সম্পদ ইত্যাদি হচ্ছে প্রধান। পৃথিবীর বিভিন্ন স্থানে এ সকল উপাদানের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। কোথাও পাহাড় পর্বত, কোথাও মরুভূমি, কোথাও সমতল ভূমি বা কোথাও বন জঙ্গলে ঘেরা। তাই ব্যবসা বাণিজ্য করতে হলে এ সকল পরিবেশ আমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থান বিচার করলে দেখা যায় পৃথিবীর অন্যান্য মহাদেশ হতে চতুর্দিকে কয়েক হাজার মাইল জলবেষ্টিত বলে বৃহৎ শক্তি তাকে অতি সহজে আক্রমণ করতে পারে না। ইংলিশ চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নতা ইংল্যান্ডের জাতীয় শক্তি বৃদ্ধিতে সহায়তা করেছে। তাই ভৌগোলিক অবস্থানও ব্যবসার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ভৌগোলিক কারণে অনেক দেশ ব্যবসা বাণিজ্যে এগিয়ে গিয়েছে, আবার ভৌগোলিক বা প্রাকৃতিক অবস্থার কারণে অনেক দেশ ব্যবসায় থেকে পিছিয়ে পড়েছে। তাই আমরা সর্বশেষ বলতে পারি, কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি ইত্যাদি তার জাতীয় শক্তিকে প্রভাবিত করে এবং জলবায়ুর উপর যে দেশের জনসাধারণের স্বাস্থ্য, শক্তি, কর্মক্ষমতা এবং ব্যবসা বাণিজ্য নির্ভর করে। তাই ভৌগোলিকগত কারণেও অনেক দেশ উন্নত হয়েছে ব্যবসা বাণিজ্যে, আবার কোনো কোনো দেশ মরুকরণের ফলে ব্যবসা বাণিজ্যে পিছিয়ে পড়েছে। আমরা 2 নম্বর বলেছি অর্থনৈতিক এনভায়রনমেন্ট। দেশের উৎপাদন, বন্টন, ভোগ, বিনিময়, সঞ্চয় ইত্যাদি বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম সাময়িকভাবে ব্যবসা বাণিজ্যে যে প্রভাব ফেলে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ, অর্থ ব্যবস্থা, ঋণ ব্যবস্থা, পুঁজি এবং মূলধনের যোগান, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, পরিবহন ব্যবস্থা, প্রাথমিক শিল্প, জাতীয় আয়, শ্রম ও মানব সম্পদ ইত্যাদি। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব বাণিজ্য সংস্থা প্রভৃতি অর্থনীতির নীতি নির্ধারণ করে, আর্থিক নীতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে নিজ দেশের সরকারের নিকট রিপোর্ট প্রদান করে। আধুনিক মুক্ত বাজার অর্থনীতির প্রভাবে বিশ্বায়ন প্রক্রিয়ার উন্নত দেশসমূহ ব্যবসা বাণিজ্য অনুন্নত উন্নয়নশীল দেশসমূহে ব্যবসা বাণিজ্যের মারাত্মকভাবে প্রভাবিত করেছে। অর্থাৎ কোনো দেশের মূলধনের পরিমাণ যদি কম হয়, সঞ্চয়ের পরিমাণ কম হয়, তাহলে দেখা যাবে এই এলাকা বা এই দেশ ব্যবসা বাণিজ্যে অনেকটা পিছিয়ে পড়বে। মূলধন যাদের বেশি আছে, সঞ্চয়ও বেশি আছে, তারা পুঁজি গঠন করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। আমরা 3 নম্বর আসি সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, সোশিও কালচারাল এনভায়রনমেন্ট। কোনো একটি নির্দিষ্ট
এলাকায় বসবাসকারী জনগণের কৃষ্টি, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ, শিক্ষা ও আচার আচরণ, নৈতিকতা ইত্যাদির উপর নির্ভর করে সামাজিক পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক পরিবেশ নানাভাবে ব্যবসা বাণিজ্যকে প্রভাবিত করে। যে সকল উপাদান সামাজিক পরিবেশকে প্রভাবিত করে: জাতি, ধর্ম, সরকার, জনসংখ্যা, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ, ভোক্তাদের মনোভাব, সামাজিক প্রতিষ্ঠানসমূহ, আন্তর্জাতিক সম্পর্ক। এই সকল সামাজিক সাংস্কৃতিক পরিবেশও আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করে। অনুকূল সামাজিক পরিবেশ দেশের ব্যবসা বাণিজ্যকে সহায়তা করে। প্রতিকূল সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ব্যবসা বাণিজ্যকে বাধাগ্রস্ত করে। ধর্মীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস প্রভৃতি ব্যবসা বাণিজ্যকে প্রভাবিত করে। যেখানে ধর্মীয় সংস্কার, কুসংস্কার, অন্ধবিশ্বাস, সাধু সন্ন্যাসীর আবির্ভাব কম, সেই দেশে ব্যবসা বাণিজ্য উন্নয়ন সাধন করেছে। 4 নম্বরে আসি রাজনৈতিক পরিবেশ, পলিটিক্যাল এনভায়রনমেন্ট। একটি দেশের বিরাজমান রাজনৈতিক অবস্থা, সরকারি নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদির উপর নির্ভর করে যে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি হয় তাকে আমরা রাজনৈতিক পরিবেশ বলে উল্লেখ করে থাকি। ফিলিপ কটলারের মতে, দ্য পলিটিক্যাল এনভায়রনমেন্ট কনসিস্টস অফ লস, গভর্নমেন্ট এজেন্সিস অ্যান্ড প্রেশার গ্রুপস দ্যাট ইনফ্লুয়েন্স অ্যান্ড লিমিট ভেরিয়াস অর্গানাইজেশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালস ইন এ গিভেন সোসাইটি। অর্থাৎ আইন কানুন, সরকারি প্রতিষ্ঠান ও স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপের সমন্বয়ে কোনো সমাজের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের প্রভাবিতকরণকে রাজনৈতিক পরিবেশ বলে। রাজনৈতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে হচ্ছে সরকার, সরকারি নিয়ম নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দল, প্রতিষ্ঠানসমূহ, সরকারের কার্যকলাপ, এগুলি দারুণভাবে প্রভাবিত করে থাকে। একটি দেশের মধ্যে যদি স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে এবং সরকার যদি সকল কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে সম্পাদন করতে পারে, সরকারি এবং বিরোধী দল সহ সকল সুশীল সমাজ সকলে যদি যৌথভাবে সহযোগিতা করে, তাহলে স্বাভাবিকবশত ব্যবসা বাণিজ্য এই দেশে উন্নয়ন সাধন করে এবং ব্যবসা বাণিজ্য অগ্রগতি লাভ করতে পারবে। 5 নম্বরে প্রযুক্তিগত বা কারিগরি পরিবেশ, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট। উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের দ্বারা ব্যবসা বাণিজ্য দারুণভাবে প্রবাহিত হয়। ব্যবসা বাণিজ্যে বৈচিত্র্য আনয়ন করে শিল্পর ক্ষেত্রে ব্যাপক প্রসারণ ঘটানোর ক্ষেত্রে একমাত্র উপাদান হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন। যে দেশ প্রযুক্তিগতভাবে উন্নয়ন করেছে এবং প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী হয়েছে, সেই দেশ তত বেশি উন্নত লাভ করতে পারবে। দ্য টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট কনসিস্টস অফ ফোর্সেস হুইচ এফেক্ট নিউ টেকনোলজি, ক্রিয়েটিং নিউ প্রোডাক্ট অ্যান্ড মার্কেট অপরচুনিটিস। অর্থাৎ ফিলিপ কটলার যথার্থই বলেছেন, প্রযুক্তিগত পরিবেশ কতগুলো শক্তি দ্বারা গঠিত, যা নতুন প্রযুক্তিকে প্রভাবিত করে নতুন পণ্য উৎপাদন, বাজার সম্প্রসারণে সহায়তা করে। প্রযুক্তিগত পরিবেশের উপাদানসমূহ হচ্ছে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা প্রতিষ্ঠানসমূহ, উন্নত প্রযুক্তির ব্যবহার। আমেরিকার মতো শক্তিশালী দেশ বিশ্বের বিভিন্ন দেশের তেল, গ্যাস প্রভৃতি প্রাকৃতিক সম্পদের উত্তোলন এবং আবিষ্কার প্রভৃতি কার্যক্রম তার দেশের কোম্পানিগুলোকে পেয়ে দেওয়ার জন্য হস্তক্ষেপ করে এবং বিদেশি সরকারের চাপ দেয়, তখন বিদেশি সরকার আমেরিকার সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়। কনকো ফিলিপস, শেভরন ইত্যাদি আমেরিকান কোম্পানি ইউরোপ নীতির দ্বারা অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হচ্ছে। সর্বশেষ আইনগত পরিবেশ, লিগাল এনভায়রনমেন্ট। যেসব আইন কানুন দ্বারা ব্যবসায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকে আইনগত পরিবেশ বলে। অন্য কথায়, দেশের আইন কানুন ও প্রচলিত নিয়ম নীতি প্রয়োগের মাধ্যমে সৃষ্ট ব্যবসায়ের পরিবেশকে আইনগত পরিবেশ বলা হয়ে থাকে। আইনগত পরিবেশের উপাদানগুলোর মধ্যে হচ্ছে বাণিজ্যিক ও শিল্প আইন, আয়কর আইন, পরিবেশ সংরক্ষণ আইন, কারখানা আইন, পণ্য বিক্রয় আইন, মূল্য ও মজুরি আইন, অংশীদারি ও কোম্পানি আইন, অন্যান্য সহায়ক আইনসমূহ, আন্তর্জাতিক আইন। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহু পার্শ্বিক চুক্তির ভিত্তিতে আন্তর্জাতিক বাণিজ্যের আইনের দ্রুত প্রসার ঘটেছে। ব্যবসা বাণিজ্যে আমদানি, রপ্তানি, বিনিয়োগ, ব্যাংকিং, মুদ্রা ব্যবস্থা, শিল্প, কৃষি উৎপাদনের পরিমাণ, মূল্য পরিশোধ, লেনদেনের ভারসাম্য, ঋণ ইত্যাদি বিষয়ে নিয়ন্ত্রণ ভোগকারী সংস্থাসমূহের মধ্যে আন্তর্জাতিক অর্থ তহবিল, বিশ্ব ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা ও আর্নস্টাড। তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ,
সে সকল প্রতিষ্ঠানসমূহ ব্যবসা বাণিজ্যকে তাদের নিজস্ব আইন কানুনের মাধ্যমে পরিচালিত করতে হয় এবং বৈদেশিক বাণিজ্য করতে হলে অবশ্যই WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিজস্ব নিয়ম নীতি মেনে চলতে হবে। তাহলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে, শুল্ক সুযোগ সুবিধা সহ ভর্তুকি এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, যেগুলি তাদের নিয়ম কানুন মেনে চলতে হয় এবং মেনে চললে তারা এই সুবিধাগুলি ভোগ করে থাকে। এইগুলি হচ্ছে বিশ্বব্যাপী ব্যবসা পরিবেশের অন্যতম উপাদানগুলো। তাছাড়া আরও অনেক উপাদান রয়েছে, তবে এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে আমরা আসি শর্ট অ্যানালাইসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। এটাকে বলা হয় SWOT বা শর্ট অ্যানালাইসিস। আমাদের প্রথমে জানা উচিত শর্ট অ্যানালাইসিসটা কি আসলে। নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়গুলো কী ধরনের প্রভাব ফেলছে সেই জন্যই শর্ট অ্যানালাইসিস করা হয়। আভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশ বিষয়গুলো সিদ্ধান্ত গ্রহণে কী ধরনের প্রভাব ফেলবে সেটাই মূলত এই শর্ট বিশ্লেষণের মাধ্যমে বের করা হয়। 1960-এর দশকের শেষ দিকে এডমন্ড পি লার্নার্স, সি রোয়েল্ড এবং কেনেথ অ্যান্ড্রিউ অ্যান্ড উইলিয়াম ডি গুথ তাদের বই বিজনেস পলিসি টেক্সট অ্যান্ড কেসেস এতে শর্ট বা SWOT কাঠামো উপস্থাপন করেন। 1980-র দশকে দি জেনারেল ইলেকট্রিক গ্রোথ কাউন্সিলে কাঠামো ব্যবহার করা হয়। কম সময়ে যখন কোনো জটিল কৌশলগত পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন ছিল তখনই তা ব্যবহৃত হয়েছে। এর মূল বিষয়বস্তুগুলো কি কি? এটিকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। S স্ট্রেংথ বা শক্তি, W উইকনেস বা দুর্বলতা, O তে অপরচুনিটিস বা সুযোগ, T তে থ্রেট বা হুমকি। এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে প্রথম দুটো শক্তি এবং দুর্বলতা হয়েছে আভ্যন্তরীণ উপাদান, সুযোগ এবং হুমকি হয়েছে বাহ্যিক উপাদান। মূলত শক্তি জিনিসটা কি? শক্তি বা স্ট্রেংথ কি? নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান বা ব্যক্তির একান্ত নিজস্ব শক্তি বা সামর্থ্যকে বোঝায়। বিশেষ দক্ষতা, মূলধন বিনিয়োগের ক্ষমতা, সুনাম, শিক্ষা ও জ্ঞান, পারিবারিক ঐতিহ্য, সেগুলিকে শক্তি হিসেবে চিহ্নিত করা হয়। দুর্বলতা বা উইকনেস, যে সকল ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে সেগুলি হচ্ছে দুর্বলতা। বিশেষ দক্ষতার অভাব অর্থাৎ কারিগরি জ্ঞান বা প্রযুক্তিগত জ্ঞানের অভাব, মূলধনের অভাব, উৎপাদনশীলতার অভাব, সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি দুর্বলতা বা দুর্বল দিক। সুযোগ বা অপরচুনিটি, সুযোগ বলতে বাহ্যিক পরিবেশের ইতিবাচক সে সকল উপাদান বা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সহায়ক হতে পারে, যেমন ব্যাংক ঋণের প্রাপ্যতা, বিস্তৃতি, বাজারের সুবিধা, দক্ষ জনশক্তি প্রাপ্যতা, নিরাপত্তা, পুঁজির নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, এই বিষয়গুলি সুযোগ হতে পারে। 4 নম্বরে হুমকি বা থ্রেটস, বাহ্যিক পরিবেশের নেতিবাচক উপাদানই হলো হুমকি হিসাবে চিহ্নিত। তীব্র প্রতিযোগিতা, প্রচলিত আইন, মানুষের রুচি ও অভ্যাসের পরিবর্তনশীলতা ইত্যাদি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে হুমকি হিসাবে দেখা যায়। এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য এই 4টি বিষয় অবশ্যই সবসময় মাথায় রেখে কাজ করতে হবে। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট, এগুলি রেখেই পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। তার পরবর্তীতে আমরা আসি প্রবলেমস অফ LDC, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজের সমস্যাগুলি কি কি? এখন আমাদের একটু আমরা বলতে পারি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিটা কি, অর্থাৎ স্বল্পোন্নত দেশ কি। স্বল্পোন্নত দেশ হচ্ছে এমন একটি দেশ যে দেশের মাথাপিছু আয় এবং প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়ছে,
সেটাকে স্বল্পোন্নত দেশ হিসেবে অভিহিত করা হয়। কোনো লেখক বলেছেন 700 ইউএস ডলারের যদি ইনকাম করে থাকে, মাথাপিছু আয় হয়, তখন সেটাকে বলি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। অথবা কোনো লেখক বলেছেন 900 ইউএস ডলার যদি মাথাপিছু আয় হয়, তখন এটাকে বলি আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে উল্লেখ করা হয়। অর্থাৎ এরা দরিদ্র থেকে উন্নত এবং উন্নয়নশীলের অবস্থায় পৌঁছে যাবে, এরকম একটি অবস্থাকে, মাঝামাঝি অবস্থাকে আমরা বলি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি। এর সমস্যাগুলি কী কী আমরা সেগুলি দেখি। ডিপেন্ডেন্সি ওভার লোন, অর্থাৎ বৈদেশিক ঋণের উপর নির্ভরশীলতা, এটি হচ্ছে তার একটি অন্যতম সমস্যা। যে সকল দেশগুলি বিদেশি ঋণের উপর নির্ভর করে, তাদেরকে আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে উল্লেখ করে থাকি। যেমন আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলি, আমরা অধিকাংশই বিদেশি ঋণের উপর নির্ভরশীল। বিদেশি ঋণ যদি না হয়, আমরা ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট এবং সহ অবকাঠামো কোনোভাবেই আমরা উন্নয়ন করতে পারি না। যেমন আমাদের 2020-21 সালে আমাদের বাজেট হলো, এই বাজেটে আমাদের 4.5 বিলিয়ন বিদেশি ঋণের কথা আমাদের বলা হয়েছে। এর মধ্যে 1 বিলিয়ন জাপান দিবে এবং 190 মিলিয়ন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তারা প্রদান করবে। বাকিগুলি বিভিন্নভাবে তারা দাতা সংস্থার কাছ থেকে সংগ্রহ করবে। অর্থাৎ এটা আমাদের জন্য একটা বিরাট ব্যয়। এই ব্যয়ের কারণে দেখা যায় তাদের কাছ থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি সরবরাহ করতে হবে এবং তাদের জনবল আমাদের এখানে কাজ করবে এবং উন্নয়নমূলক প্রকল্পে সেখানে তারা নিয়োজিত থাকবে। এটা একটি অন্যতম সমস্যা। তারপরে আমরা বলি পোর ইনফ্রাস্ট্রাকচার, দুর্বল অবকাঠামো, এটা একটি অন্যতম সমস্যা। লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি অবকাঠামো থাকে অনুন্নত মানের, রাস্তাঘাট, রেল, বিমান, বন্দর, দেখা যায় সেখানে অবকাঠামো আধুনিক মানের করা হয় না। সে সকল অবকাঠামো থেকে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে দীর্ঘ সময় লেগে যায় এবং রাস্তাঘাটে প্রচুর যানজট, কোথাও বড় বড় ভাঙ্গা থাকে অথবা সবসময় একটা ঝুঁকি প্রবহমান থাকে। 3 নম্বর আসি পোর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, দুর্বল ব্যবস্থাপনা সিস্টেম, অর্থাৎ প্রশাসনিক সর্বক্ষেত্রে দুর্বলতা লক্ষ্য করা যায়। যেমন আমরা একটি দুর্বলতা প্রশাসনিক দেখতে পাই, বর্তমান যে একটি প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সেখানে দেখা যাচ্ছে কোনো প্রতিষ্ঠানে অর্থ থাকার পরও তাদের কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না। যেমন আমরা দেখি গার্মেন্টস সেক্টরগুলিতে একটা সমস্যা চলছে। আবার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জানুয়ারি মাসে সকল ছাত্রছাত্রীদের নিকট থেকে সেশন ফি সহ সকল টাকা নেওয়া হয়েছে, মার্চ মাসে এসে তারা বেতন দিতে পারে না। অর্থাৎ আমরা ধরে নিতে পারি এখানে তাদের প্রশাসনিক অব্যবস্থা রয়েছে অথবা কোথাও কোনো একটা গ্যাপ রয়েছে। সেরকম প্রশাসনের স্বাস্থ্য খাত সহ সকল খাতে একটা দুর্বলতা লক্ষ্য করতে পারি। এটা একটি অন্যতম সমস্যা। ব্রেন ড্রেন দেখা যায় লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি বা স্বল্পোন্নত দেশসমূহ থেকে যে সকল মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং প্রফেসর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ যারা রয়েছেন, মানব সম্পদ বিশেষজ্ঞ, ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং হিসাব বিশেষজ্ঞ, তাদেরকে তারা বিভিন্ন দেশে নিয়ে যায়, উচ্চ বেতনে দিয়ে তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করে থাকে। 5 নম্বর হচ্ছে ল্যাক অফ মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তি একটা অভাব রয়েছে। স্বল্পোন্নত দেশসমূহ দেখা যায় তারা সঠিক প্রযুক্তি তারা আয়ত্ত করতে পারে না অথবা পুরানো প্রযুক্তি দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে। জাপান, চায়না, আমেরিকা, ইতালি তাদের যে সকল প্রযুক্তি তারা বাতিল করে দেয়, সেই বাতিল প্রযুক্তিগুলি এনে বা ধার করে এনে স্বল্প মূল্যে নিয়ে এসে তারা এগুলি দিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। এটা একটা অন্যতম সমস্যা। উইকনেস অফ এডুকেশন অ্যান্ড কালচার, এখানে শিক্ষাগতর একটি দুর্বলতা এবং সাংস্কৃতিক একটা দুর্বলতা থেকেই যায়। শিক্ষাগত দুর্বলতার মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা থাকে,
দরিদ্র দেশসমূহে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আরবি মিডিয়াম সহ সকল ধরনের শিক্ষা ব্যবস্থা থাকে এবং এক এক বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদেরকে এক একভাবে মূল্যায়ন করা হয়। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে দেখা যায় আধুনিক শিক্ষা ব্যবস্থা তাদের মধ্যে থাকে না এবং কারিগরি ভিত্তিক শিক্ষা সেখানে তারা সহজে পেতে পারে না এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের মধ্যে একটি কুসংস্কার, অন্ধবিশ্বাস সবসময় প্রবহমান থাকে। ল্যাক অফ ডেমোক্রেটিক নলেজ, গণতান্ত্রিক চর্চার অভাব। দেখা যায় আমাদের দেশে শিল্প প্রতিষ্ঠানগুলি বা তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলি অথবা স্বল্পোন্নত দেশসমূহে গণতান্ত্রিক চর্চার অভাব রয়েছে। তারা মুখে মুখে বলে গণতন্ত্র, কিন্তু শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক কার্যে সবসময় তারা দেখা যায় পারিবারিক তন্ত্র বহাল রাখে। পারিবারিক তন্ত্রের মধ্যে যেমন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক একই পরিবারের হতে হবে, বেশিরভাগ মেজরিটি তারাই থাকবে। অর্থাৎ এখানে কর্মীদেরকে মূল্যায়ন করা হবে না, কর্মীরা মালিক পর্যায়ে যেতে পারবে না এবং গার্মেন্টস সহ বড় বড় শিল্প কারখানা সর্বস্তরে একই অবস্থা বিরাজমান। এটি হচ্ছে স্বল্পোন্নত দেশের একটি অন্যতম সমস্যা। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাজনৈতিক অস্থিতিশীলতা। ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। স্বল্পোন্নত দেশসমূহ দেখা যায় সবসময় তারা উন্নত বিশ্বের যে সকল রাষ্ট্র রয়েছে, চায়না, আমেরিকা, রাশিয়া সহ বড় বড় উন্নত রাষ্ট্রসমূহের কথাই তারা কার্যক্রম পরিচালনা করে এবং শ্রমিকদের মধ্যে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে এবং দেখা যায় শ্রমিকদেরকে অতি সহজেই সে সকল উন্নত রাষ্ট্রগুলি তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্যের অনুকূলে না হলেই তাদের দ্বারা ধর্মঘট, হরতাল, ঘেরাও এবং অবরোধ সহ বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় এবং তারা তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেড ইউনিয়নের জন্য উন্নত বিশ্বগুলি চাপ দিতে থাকে, অথচ নিজেরা সেখানে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেয় না এবং তারা বলে গণতান্ত্রিক চর্চা সবার জন্য ভালো, গণতান্ত্রিক অধিকার তাদের এখানে রয়েছে। কিন্তু তারা তৃতীয় বিশ্বের দেশগুলিকে সেভাবে তারা প্রভাবিত করে এবং বাধ্য করার চেষ্টা করে থাকে, যে কারণে তারা বাধ্য হয়ে তাদের কথা শুনতে, যেহেতু তাদের কাছ থেকে তারা ঋণ সুবিধা, প্রযুক্তি সুবিধা সহ বিভিন্ন ধরনের সুবিধা গ্রহণ করে থাকে। স্পেন্ড মোর মানি ইন ডিফেন্স। দেখা যায় আরেকটি অন্যতম কারণ হচ্ছে স্বল্পোন্নত দেশসমূহের মধ্যে তারা সামরিক খাতে ব্যাপক ব্যয় করে থাকে। অর্থাৎ উন্নত বিশ্বগুলো তাদের যে সকল পুরানো উড়োজাহাজ, পুরানো মেশিন গান, কামান, জেটি, বিমান, হেলিকপ্টার এগুলি কি করে তারা তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলিকে ট্রান্সফার করে, হস্তান্তর করে তারা নতুন নতুন বিমান, জেট, যুদ্ধ বিমান তারা সেগুলি তাদের নিজেদের কাছে রেখে দেয় এবং পুরানোগুলি তারা বিক্রি করে দেয় অথবা লোনের মাধ্যমে বা কিস্তিতে তারা সেগুলি প্রদান করে থাকে। এটি একটি অন্যতম অসুবিধা। আমাদের বাংলাদেশ যেমন আমরা সামরিক খাতে আমরাও সেখানে একটা ব্যাপক ব্যয় করে থাকি এবং সামরিক খাতে এই ব্যয়ের মধ্যে আমাদের 2020-21 সালে আমরা 4.1 বিলিয়ন আমরা সামরিক খাতে ব্যয় করার জন্য প্রস্তাব করা হয়েছে এবং বাজেটে পাশ করা হয়েছে। এটা একটা বিশাল অঙ্কের বাজেট আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য। এই সামরিক খাতে ব্যয় বেশি করা হয় স্বল্পোন্নত দেশসমূহে এবং উন্নত রাষ্ট্রগুলো তাদেরকে প্রচণ্ড চাপ দিতে থাকে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করার জন্য। এগুলি ছিল মোটামুটি এই অধ্যায়ের মূল আলোচনা। তারপরে অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি সবাইকে পড়তে হবে এবং আজকের মতো আমার এই আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।